প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় খাদ্য নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের উপর একটা ক্লাস নিয়েছি, ভয়েস ক্লিপ দিয়েছিলাম, তোমরা জানো। আমরা আজকে দেখব খাদ্য নিরাপত্তার প্রধান প্রধান দিকসমূহ। আমরা বলেছি খাদ্য নিরাপত্তা কাকে বলে, গত ক্লাসে আমরা সেই সংজ্ঞাটা বলেছিলাম। আমরা বলেছি যে সাধারণভাবে খাদ্য নিরাপত্তা বলতে একটি দেশের মোট জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও পুষ্টির সহজলভ্যতাকে বোঝায়। এই খাদ্য নিরাপত্তা একটা ব্যাপক ও বহুমুখী বিষয়। এটা কোনো একটা নির্দেশকের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অর্থাৎ শুধুমাত্র একটা বিষয় বা নির্দেশক দিয়ে খাদ্য নিরাপত্তা আছে কিনা সেটা মূল্যায়ন করা যায় না। এটা অনেকগুলো নির্দেশক বা পরিমাপক বা অনেকগুলো বিষয়ের মিথস্ক্রিয়ার ফল, অর্থাৎ অনেকগুলি বিষয়কে বিবেচনা করে খাদ্য নিরাপত্তা আছে কি নাই সে বিষয়টা মূল্যায়ন করতে হয়। তো প্রধান প্রধান কোন কোন দিকের উপর খাদ্য নিরাপত্তা নির্ভর করে বা খাদ্য নিরাপত্তার প্রধান দিক কয়টি? উত্তর হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। একটা হচ্ছে প্রাপ্যতা, একটা হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, 2 নম্বর হচ্ছে খাদ্যের ক্রয়যোগ্যতা, 3 নম্বর হচ্ছে খাদ্যের ব্যবহার। এই তিনটা প্রধান দিক পূর্ণ যদি হয় কোন দেশে, তাহলে আমরা বলবো যে ওই দেশে খাদ্য নিরাপত্তা আছে। আমরা তোমাদেরকে গত ক্লাসেও বলেছি খাদ্য নিরাপত্তা আর নিরাপদ খাদ্য একই বিষয় নয়। খাদ্য নিরাপত্তা হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা ও ব্যবহার, এই প্রধান দিকগুলো যদি কোনো একটা দেশে বিদ্যমান থাকে তাহলে আমরা বলবো ওই দেশে কি আছে? খাদ্য নিরাপত্তা আছে। আর নিরাপদ খাদ্যটা হচ্ছে একটু ডিফারেন্ট বিষয়। অর্থাৎ নিরাপদ খাদ্য বলতে আমরা ওই খাদ্যকে বুঝাই যে খাদ্য পুষ্টিগুণ সমৃদ্ধ, যে খাদ্যে কোনো ধরনের ভেজাল মিশ্রিত থাকে না। সুতরাং খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য একই বিষয় নয়। তাহলে খাদ্য নিরাপত্তার প্রধান নির্ধারক হচ্ছে খাদ্যের প্রাপ্যতা। তোমরা এই জিনিসটা ইজিলি হয়তো বুঝছো। খাদ্যের প্রাপ্যতা মানে খাদ্য কতখানি আছে, পাওয়া যাচ্ছে কিনা। খাদ্যের প্রাপ্যতা বলতে আমরা কি বুঝাই? এটা আমরা বলি যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় খাদ্যের প্রাপ্তিকেই খাদ্যের প্রাপ্যতা বলে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় খাদ্যের প্রাপ্যতাকেই বা প্রাপ্তিকেই খাদ্যের প্রাপ্যতা বলে। তাহলে নির্দিষ্ট সময়ে, মনে করো আগামী 1 বছরে নির্দিষ্ট জনগোষ্ঠী, মনে করো আমাদের 18 কোটি পপুলেশন আছে, এই জনগোষ্ঠীর জন্য প্রধান প্রধান বা অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্যগুলো পর্যাপ্ত আছে কিনা, পাওয়া যাচ্ছে কিনা, এটাই হচ্ছে খাদ্যের প্রাপ্যতা। তো এটা কিসের উপর নির্ভর করবে? মানে আমাদের দেশে আগামী 1 বছরের জন্য 18 কোটি মানুষের প্রধান প্রধান বা অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য আমরা পাবো কি না, সেটা কিসের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে প্রধান নির্ধারক 4টা। 1 নাম্বার হচ্ছে দেশজ খাদ্য উৎপাদন। দেশজ খাদ্য উৎপাদন। দেশজ খাদ্য উৎপাদন। দেশজ খাদ্য উৎপাদন অর্থাৎ
দেশে খাদ্য কতখানি উৎপাদন হচ্ছে? দেশজ খাদ্য উৎপাদন, দেশে খাদ্য কতখানি উৎপাদন হচ্ছে এটার উপর। আমাদের প্রধান খাদ্য হচ্ছে, আমরা জানি, ডাল, ভাত, মাছ ইত্যাদি। এখানে আমরা একটা কথা বলে রাখি, প্রধানত আমরা অনেকেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে আমাদের সকল সময়ের রাজনৈতিক কর্মীরা, নেতারা এই কথাটা বলেন যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বা আমাদের কৃষি মন্ত্রণালয়ের যারা দায়িত্বে থাকেন তারা এই কথাটা বলেন। এই কথার অর্থ তারা আসলে এটা বুঝাতে চান যে বাংলাদেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মোটামুটি আমাদের প্রয়োজনীয় যা চাল উৎপাদন হওয়া দরকার ততটুকু ধান বা চাল আমরা উৎপাদন করি, কিন্তু এইটার মানে কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নয়। কেন নয়? কারণ আমরা শুধুমাত্র ভাতই খাই না, মাছ খাই, ডাল খাই, ডিম খাই, সবজি খাই, মশলা জাতীয় দ্রব্য খাই, আটা খাই। হ্যাঁ, তো ওই অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলির প্রয়োজন হয়, দানা শস্য, ডাল থেকে শুরু করে, পেঁয়াজ থেকে শুরু করে, সেটা তো আমরা কয়েকদিন পর পরেই দেখতে পাই পেঁয়াজের সংকট আমাদের সামনে আসে। সুতরাং অন্যান্য খাদ্য সামগ্রী আমাদের দেশে কিন্তু উৎপাদন হয় না। সুতরাং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলতে শুধুমাত্র চাল বা ধান উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতাকে বুঝায় না। আমাদের দেশে প্রয়োজনীয় চাল বা ধান মোটামুটি উৎপাদন হয়, তারপরে আমরা কিছু কিছু চাল আমদানি করি। এইটা একটা অনুধাবন প্রশ্ন। বাংলাদেশ চাল উৎপাদনে বা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও কেন ধান বা চাল, বিশেষ করে চাল আমদানি করে? উত্তর হচ্ছে যে আমাদের 18 কোটি জনগোষ্ঠীর জন্য এক বছরে যে পরিমাণ ধান বা চালের প্রয়োজন, সেই প্রয়োজনীয় উৎপাদন আমাদের দেশে হয়, কাছাকাছি বা প্রায় উৎপাদন হয়। কিন্তু কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে, কোন ধরনের খরা, বন্যা ইত্যাদি হলে যদি ফসল হানি ঘটে, বা কোন ধরনের যুদ্ধ পরিস্থিতির কারণে যদি উৎপাদন ব্যাহত হয়, তাহলে আগামী এক বছরের জন্য যে প্রয়োজনীয় মজুদ করা দরকার সে পরিমাণ উৎপাদন কিন্তু আমাদের হয় না। আমাদের এক বছরের জনগোষ্ঠীর জন্য যা চাল প্রয়োজন সেটা উৎপাদন হয়, কিন্তু পর্যাপ্ত মজুদ রাখার জন্য সতর্কতামূলক উদ্দেশ্যে সে পরিমাণ কিন্তু উৎপাদন হয় না। তো সেই মজুদটা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কিছু চাল আমদানি করে। 2 নম্বর হচ্ছে আমরা কিছু কিছু সুগন্ধিযুক্ত চাল আমরা খাই, সেটা হচ্ছে যে যেমন বাসমতি চাল ইত্যাদি বিভিন্ন, সেই সুগন্ধিযুক্ত চাল চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় না, সেটা আমরা পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে কিছু আমদানি করি। এই জন্য খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও আমাদেরকে কিছু কিছু চাল আমদানি করতে হয়। তাহলে খাদ্যের প্রাপ্যতার প্রধান 1 নম্বর নির্ধারক হচ্ছে দেশজ খাদ্য উৎপাদন। দেশে খাদ্য উৎপাদন যত বেশি হবে, খাদ্যের প্রাপ্যতা কিন্তু তত বেশি হবে, স্বাভাবিক। 2 নম্বর হচ্ছে দেশে খাদ্য উৎপাদন হয়নি, কম হয়েছে, তা সত্ত্বেও খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা যায় কিভাবে বলতো? হ্যাঁ, খাদ্য আমদানি করি। আমাদের যদি পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা থাকে, তাহলে আমরা কি করতে পারি? সেই বৈদেশিক মুদ্রা দিয়ে যেখানে যেখানে অতিরিক্ত বা সারপ্লাস বা উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হয়, যে সমস্ত দেশ যারা রপ্তানি করতে চায়, তাদের থেকে আমরা আমদানি করে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। 3 নম্বর হচ্ছে খাদ্য সাহায্য। আমদানি করব না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্র খাদ্য সাহায্য দেয়। তাহলে পর্যাপ্ত খাদ্য সাহায্য পাওয়া গেলেও আমরা কি করতে পারি? খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। যদি উৎপাদনও হয়নি, আমদানিও করতে পারেনি, সাহায্যও পাইনি, কিন্তু 4 নম্বর খাদ্যের
মজুদ যদি পর্যাপ্ত থেকে থাকে, সরকার যদি এরকম প্ল্যান সবসময় সাধারণত রাখে, আগামী 1 বছর বা 2 বছরের মজুদ সরকার রাখে, তো সেই মজুদ যদি থাকে তাহলে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত হবে। তাহলে প্রশ্ন করছি, খাদ্যের প্রাপ্যতার প্রধান নির্ধারক কয়টি? উত্তর হচ্ছে 4টি। দেশজ খাদ্য উৎপাদন, খাদ্য আমদানি, খাদ্য সাহায্য, খাদ্য মজুদ। এবার দেখো, দেশজ খাদ্য উৎপাদন এই বিষয়টা আবার অনেক কিছুর উপর নির্ভর করে, অর্থাৎ দেশে খাদ্য কতখানি উৎপাদন হবে এগুলি অনেক বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে অনুকূল আবহাওয়া ও জলবায়ু। যে বছর কৃষির অনুকূল আবহাওয়া ও জলবায়ু থাকে, আমরা কি বলি বাম্পার ফলন হয়েছে, ফলে বিভিন্ন গোষ্ঠীরা সেই ক্রেডিটটা নিতে চায় যে আমাদের সময় বেশি খাদ্য উৎপাদন হয়েছে। এটা একটা বিষয় যে অনুকূল আবহাওয়া জলবায়ুর উপর দেশে খাদ্য উৎপাদন নির্ভর করে। আর অনুকূল কৃষি নীতি, সরকার যদি কৃষকদের জন্য উৎপাদনের অনুকূল পরিবেশ নিশ্চিত করে, কিভাবে? কৃষিতে যদি ভর্তুকি দেয়, কৃষি উপকরণ যদি সহজলভ্য করে, কৃষকদেরকে যদি পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়, কৃষি বান্ধব নীতি গ্রহণ করে, তাহলে কি হবে? এবং কৃষিজ দ্রব্যের যদি ন্যায্য মূল্য নিশ্চিত করে, তাহলে দেখা যাবে যে দেশে খাদ্য উৎপাদন বাড়ছে। সেজন্য আমরা বলি আসলে খাদ্য নিরাপত্তা একটা জটিল বিষয়। এগুলি অনেকগুলি নির্ধারকের মিথস্ক্রিয়ার ফল। অনেকগুলি নির্ধারক আছে যেগুলি ঠিকভাবে হলে তারপরেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তাহলে এই গেল আমরা কি বললাম, খাদ্য প্রাপ্যতা সম্পর্কে মূল কথা। তারপরে হচ্ছে এবার আসো 2 নাম্বার নির্ধারক, খাদ্যের ক্রয়যোগ্যতা। খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে কি বুঝি? কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ খাদ্য পাওয়ার বা খাদ্য ক্রয়ের ক্ষমতাকেই খাদ্যের ক্রয়যোগ্যতা বলে। নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট দামে খাদ্য ক্রয়ের ক্ষমতাকেই ক্রয়যোগ্যতা বলে। ক্রয়যোগ্যতা প্রধানত 2টা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে আয়। নির্ভর করে দামের উপর, নির্ভর করে আয়ের উপর। যদি খাদ্যদ্রব্যের দাম, কৃষি দ্রব্যের দাম কম হয়, তাহলে মানুষ অল্প টাকা দিয়ে অধিক পরিমাণ খাদ্য কিনতে পারবে, অর্থাৎ তাদের ক্রয়যোগ্যতা বাড়বে। আর খাদ্য সামগ্রীর দাম যদি বেশি হয়, মানুষের নাগালের বাইরে থাকে, তাহলে বেশি দাম দিয়ে মানুষ কম কিনতে পারবে, ফলে তাদের ক্রয় ক্ষমতা কম হবে। তাহলে দামের সাথে ক্রয় ক্ষমতার সম্পর্ক বিপরীত। দাম বৃদ্ধি পেলে ক্রয় ক্ষমতা কমে, দাম হ্রাস পেলে ক্রয় ক্ষমতা বাড়ে। তাহলে কি বলেছি? দামের সাথে ক্রয় ক্ষমতা বা ক্রয়যোগ্যতার সম্পর্ক কেমন? বিপরীত। এবার আসো আয়। আয়ের সাথে ক্রয় ক্ষমতার বা ক্রয়যোগ্যতার সম্পর্ক ধনাত্মক, অর্থাৎ যদি দাম স্থির থাকে সেক্ষেত্রে আয় বাড়লে ক্রয় ক্ষমতা বাড়ে, আয় কমলে ক্রয় ক্ষমতা কমে। এখন আয় বৃদ্ধি পেলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, আয় হ্রাস পেলে ক্রয় ক্ষমতা হ্রাস পায়। কিন্তু আয় আবার অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। দেশে কর্মসংস্থানের সুযোগ কতটা, রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, শিল্প উৎপাদন বা অনুকূল বিনিয়োগ পরিস্থিতি আছে কিনা, তারপর হচ্ছে যে মানুষের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের প্রবণতা এবং সুযোগ কতটা। হ্যাঁ, সুতরাং অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। কর্মসংস্থানের সুযোগ যত বেশি হবে, বিনিয়োগের অনুকূল পরিবেশ যত বেশি হবে, রাজনৈতিক স্থিতিশীলতা যত বেশি হবে, তখন তত বেশি মানুষ কৃষি এবং অকৃষি খাতে কর্মসংস্থানের সুযোগ নিবে, বেকারত্ব কম থাকবে। বেকারত্ব কম থাকলে তাহলে কি হবে? বেশি মানুষ আয় বেশি হবে, আয় বেশি হলে কি হবে? ক্রয়যোগ্যতা বা ক্রয় ক্ষমতা বাড়বে। তাহলে এই হচ্ছে ক্রয়যোগ্যতার
নির্ধারণ। তারপরে এবার আসি খাদ্যের ব্যবহার। খাদ্যের ব্যবহার 3 নম্বর নির্ধারণ। খাদ্যের ব্যবহার বলতে আমরা কি বুঝি? কোন নির্দিষ্ট জনগোষ্ঠী কর্তৃক শরীরের প্রয়োজনীয় উপাদান প্রাপ্তির লক্ষ্যে নির্দিষ্ট খাদ্যদ্রব্য গ্রহণকে খাদ্যের ব্যবহার বলে। নির্দিষ্ট জনগোষ্ঠী কর্তৃক শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রাপ্তির লক্ষ্যে খাদ্য গ্রহণকেই খাদ্যের ব্যবহার বলে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা একটু খেয়াল করো, শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রাপ্তির লক্ষ্যে। এখন বলতো আমরা কজনে আসলে পুষ্টিগুণ বিচার করে খাদ্য গ্রহণ করি? আমরা খাদ্য গ্রহণ করি রসনা বিলাস করার জন্য, মানে রসনা বিলাস করি আমাদের কি যেন স্বাদ পাওয়ার জন্য, রসনা বা জিহ্বা তৃপ্তির জন্য। সেটাতে কতটা খাদ্য উপাদান আছে, পুষ্টি উপাদান আছে, সেই বিচার করে আমরা কতজনই মেনু তৈরি করি। আমাদের সপ্তাহের খাবারে যাদের আমাদের ক্রয় ক্ষমতা আছে, আমরা দেখবো যে প্রায় আমরা একই ধরনের খাবার খাই, রিচ ফুডগুলি খাই। আর যাদের ক্রয় ক্ষমতা নেই তারাও প্রায় এক ধরনের খাবার খায়। খাদ্যের পুষ্টিগুণ বিচার করে একটা সুষম খাবার খাওয়ার জন্য সাপ্তাহিক যে মেনু প্রয়োজন সেটা আমরা কতজনে মেনটেন করি এবং পুষ্টিগুণ বিচার করে কতজনে খাই। প্রথম বিষয় হচ্ছে যাদের ক্রয় ক্ষমতা আছে তারা তো খাই না, তারা শুধু আমরা অনেকে সুষম খাবার বলতে শুধু কি বুঝি, বা মানে এগুলিকে আমরা কি বলি, জাঙ্ক ফুড, বার্গার, খাসির মাংস ইত্যাদি 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 রিচ ফুড গুলি খাই। কিন্তু আমরা জানি যে এগুলিতে মানে এগুলির শরীরের জন্য কিছু পরিমাণে প্রয়োজন। আমাদের ভিটামিন, মিনারেলস, খনিজ এইগুলি যেগুলি থেকে আসবে এগুলি কিন্তু এই উৎস নয়। আবার দুধ, ডিম, কলিজা সেগুলি থেকে আরেক ধরনের আসবে। আমরা খাদ্যের যে উপাদানগুলি জানি সেই উপাদানগুলি বিচার করে কোন খাদ্য থেকে কি উপাদান পাওয়া যাবে সেভাবে মূল্যায়ন করে যাদের আমাদের ক্রয় ক্ষমতা আছে, যারা উচ্চবিত্ত তারাও আমরা গ্রহণ করি না, আর নিম্নবিত্ত তারা তো প্রয়োজনীয় পুষ্টিগুণ বিচার করে খেতেই পারে না। অতএব বলা যায় যে খাদ্যের ব্যবহার এই উপাদানটা বাংলাদেশের প্রায় আমার তো মনে হয় 80% মানুষই খাদ্যের ব্যবহার জানে না। আমরা 80%ই খাদ্যের সঠিক ব্যবহার অর্থাৎ পুষ্টিগুণ বিচার করে শরীরের জন্য প্রয়োজনীয়তা অনুভব করে সেভাবে আমরা মেনু স্থির করি না, সেভাবে আমরা খাই না। তাহলে খাদ্যের সুষম খাদ্যের ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজন হচ্ছে পুষ্টি জ্ঞান সম্পর্কে জনগণকে সচেতন করা। জনগণকে এটা বুঝতে দিতে হবে যে এইভাবে। এখন আবার একটা পজিটিভ দিক হচ্ছে যে আমাদের প্রযুক্তি ব্যবহার করে অনেক পুষ্টিবিদরা কিন্তু পরামর্শ দিচ্ছেন। অনেকে আবার মানে লাইফস্টাইল চেঞ্জ করার কথা বলছেন, খাদ্যের গুণ বিচার করে খাওয়ার কথা বলছেন। সেই সচেতনতাটা তৈরি করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমরা শুধু মানে আমরা মাছে ভাতে বাঙালি বলে আমরা খাই পেট ভরার জন্য, মানে পুষ্টি উপাদান গ্রহণ করার জন্য নয়। যতক্ষণ না আমাদের পেট ভরছে ততক্ষণ খেতে থাকি, মনে হয় মানে সব খেলাম একটু একটু। বলে যে লতা খাও, পাতা খাও, ভাতের সমান নয়। মানে লতা পাতা যাই খাও ভাতের সমান হবে না, ভাত একটু খেতে হবে, বাঙালিদের প্র্যাকটিস। কিন্তু ভাতে যে শর্করা থাকে বেশি, সেই শর্করাটা তো আমাদের নির্দিষ্ট পরিমাণে দরকার। অন্যান্য উৎস থেকে আমরা অন্যান্য পুষ্টি উপাদানগুলি তাহলে কোত্থেকে পাবো? সেজন্য আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। শর্করা জাতীয় খাদ্য অ্যাভয়েড মানে পরিমাণ মতো খেয়ে অন্যগুলিকে ইনক্লুড করতে হবে, এবং মানে পেট ভরে খাওয়ার অভ্যাসটা একদমই বাদ দিতে হবে। পেটের 1/3 খালি রেখেই খেতে হবে। স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থা আর খাদ্যভিত্তিক নিরাপত্তা বেষ্টনীর বিস্তার, এইগুলি যদি আমরা করি তাহলে খাদ্যের ব্যবহার যথাযথ হবে। তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম যে খাদ্য নিরাপত্তা একটা ব্যাপক ও বহুমুখী বিষয়। যদি প্রশ্নটা এরকম হয়, উচ্চতর দক্ষতা, খাদ্য নিরাপত্তা একটি ব্যাপক ও বহুমুখী বিষয়, তোমার মতামত দাও। তো তুমি বলবে যে উক্তিটি যথার্থ। কেন? খাদ্য নিরাপত্তার প্রধান দিক 3টা।
1 2 3 প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা, ব্যবহার। প্রাপ্যতা, ক্রয়যোগ্যতা, ব্যবহার, এই তিনটা আবার অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে, যেমন আমরা অনেকগুলি কথা বলেছি। তাহলে এই আলোচনাগুলি করে তুমি কি বলবে? অতএব উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে খাদ্য নিরাপত্তার প্রধান দিক তিনটা হলেও সেই দিকগুলি আবার অন্যান্য অনেক বিষয়ের উপর নির্ভরশীল। সেই জন্য খাদ্য নিরাপত্তা একটা ব্যাপক ও বহুমুখী বিষয়। এইটা একটা উচ্চতর দক্ষতা থাকতে পারে। আর গতটা হচ্ছে খাদ্য নিরাপত্তার দিকগুলি আলোচনা করো, এইগুলি আলোচনা করবে। আর অথবা উচ্চতর দক্ষতার আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করো, বা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত আছে তোমার মতামত দাও। সেটা বললেও নিরাপত্তার দিক তিনটা, এই দুটো বলবে। প্রথমে প্রাপ্যতা, আমাদের প্রাপ্যতা এই কথা বলবে যে আমি যেটা আলোচনা করে আসছি যে বাংলাদেশে চাল উৎপাদন হয় পর্যাপ্ত, চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ, কিন্তু অন্যান্য যেসব খাদ্য আছে, মশলা থেকে, দানাদার শস্য থেকে, ডিম থেকে, মাংস থেকে শুরু করে অন্যান্য খাদ্যের কিন্তু প্রাপ্যতা নাই, প্রয়োজন অনুযায়ী উৎপাদন হচ্ছে না। ক্রয়যোগ্যতা, এই ক্রয়যোগ্যতার ঘাটতিও বাংলাদেশে আছে। বাংলাদেশে দারিদ্র সীমার নিচে বাস করে প্রায় ধরো 30-40% মানুষ, তো তাদের পর্যাপ্ত আয় নাই, ফলে ক্রয়যোগ্যতা অনেকেরই নাই। আর ব্যবহারটার ক্ষেত্রে আমরা বলেছি যাদের আয় নাই এবং যাদের আয় আছে তাদের মধ্যে প্রায় 80%ই খাদ্যের ব্যবহার জানে না। অতএব এই আলোচনাগুলি থেকে তুমি কি মতামত দিবে? খানিকটা খাদ্যের প্রাপ্যতা থাকলেও ক্রয়যোগ্যতা এবং ব্যবহারের ঘাটতি আছে অনেকখানি, বিশেষ করে ব্যবহারের ঘাটতি অনেক, ক্রয়যোগ্যতার ঘাটতিও আছে। আর খাদ্য প্রাপ্যতার বিষয়টা কিছুটা, কয়েকটা খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, বাকিগুলিতে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ নয়। অতএব এই সব আলোচনা থেকে বোঝা যায় যে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নেই, খাদ্য নিরাপত্তা নেই। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিশেষ করে ব্যবহার এবং ক্রয়যোগ্যতায়, তবে ক্রয়যোগ্যতায় আরো জোর দিতে হবে, এবং প্রাপ্যতার ক্ষেত্রে, অর্থাৎ খাদ্য, আমরা আসবো খাদ্য বহুমুখীকরণ, হ্যাঁ, সেটা অনেকগুলি শস্য উৎপাদন, খাদ্যাভ্যাস পরিবর্তন, এই প্র্যাকটিস গুলি করতে হবে। তবে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অনেকগুলি প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে, এবং এর ফলেই কিন্তু স্বাধীনতার পর থেকে ক্রমাগত আমাদের খাদ্য উৎপাদন বাড়ছে। আমরা খাদ্য ঘাটতি, অর্থাৎ বিশেষ করে চালে ঘাটতি দেশ থেকে এখন চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে। এখন সময় এসেছে অন্যান্য খাদ্যদ্রব্যগুলো, মাছ, মাংস, ডিম, দুধ, আদার্স, শাক সবজি, ফল, ফ্রুট, এইগুলিতে